কোরিয়ান সাহিত্য সম্পর্কে আমি একেবারেই ক অক্ষর, আমি কিছুই জানি না, কিছুই আগে পড়িওনি কিছু। ওই সরশ্বর্য মোহাম্মদ উনি দয়া করে আমাকে 2-3টে বই দিয়েছিলেন, ওইগুলি পড়লাম। ওইগুলি পড়ে মনে হয়েছে কোরিয়ান সাহিত্য যথেষ্ট উন্নত সাহিত্য এবং আধুনিকতার যে ব্যাপারটা আছে, এবং এখানকার ওরা বিশেষ করে উত্তর কোরিয়ার সাহিত্য সম্পর্কে আমাদের কিছুই মাত্র ধারণা ছিল না। কিন্তু একটি বই যেটা অনুদিত হয়েছে, এবং সেই বইটা পড়ে আমার মনে হচ্ছে যে আমরা ছবিতে মাঝে মাঝে উত্তর কোরিয়ার যেসব জিনিস দেখি একেবারে মেশিনের মতো, সেই জিনিসটা ওখানে চমৎকার এসছে ওই বইটাতে। হ্যাঁ, তো এই আর কি, কোরিয়ান সাহিত্যকে আমরা এত ইম্পর্টেন্স দিচ্ছি কেন, এটা আমার কাছে অতটা বোধগম্য নয় এখনো পর্যন্ত। কিন্তু সরশ্বর্য মোহাম্মদের নেতৃত্বে যে উজানের যে মানে কার্যকলাপ, মানে উদ্যোগগুলো কোরিয়ান সাহিত্য নিয়ে, সেটা আমাদের একটা নতুন একটা জানালা খুলে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই নতুন জানালা দিয়ে আমরা একটা নতুন বিশ্ব দেখছি, কোরিয়ান বিশ্ব সেটা। এবং কোরিয়ান উত্তর কোরিয়া সম্পর্কে তো ওটা তো একটা পুরোপুরি একটা সিল্ড সোসাইটি, একেবারে মানে বন্ধ সোসাইটি। ও সম্পর্কে আমরা কিছুই জানি না, কিছু জানার উপায়ও নেই। একটি দুটি চোরাগোপ্তাভাবে যেসব জিনিস চালু হয়ে আসে সেগুলি কিছু যদি অনুবাদ হয় তাহলে, আর কোরিয়ান ভাষাটাও এত কঠিন এবং চাইনিজদের মতোই আর কি আমাদের কাছে খুব কঠিন লাগে। এটা উচ্চারণ যেরকম টোনাল ভাষা, এইসব 4 টোনে চলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সেসব আমাদের শিখতে প্রচুর সময় লাগে। এবং সেটা শিখে সাহিত্য বোঝার এবং সাহিত্য করার মতো সেই জেনারেশন পর জেনারেশন এটা পার হয়ে যাবে, কিন্তু তবুও সেটা হয় না। সাহিত্য জিনিসটা তো এত সহজ নয়, শুধুমাত্র ভাষা শিখলে তো সাহিত্য শেখা যায় না। ভাষা আমাদের কাজে লাগতে পারে, যারা ওয়ার্কার হিসেবে যাচ্ছেন সাউথ কোরিয়াতে তারা কিছু কিছু হয়তো 2-4টা শব্দ বুঝে শিখে যান, সেটা তো ভাষা শেখা হলো না। সে ভাষা শিখে সাহিত্য করে সেই সাহিত্য বোঝার মতো যে একটা, যেটা ল্যাঙ্গুয়েজের যে 4টা স্কিল আছে, সেই স্কিলের মধ্যে সবচেয়ে কঠিন স্কিল হচ্ছে রাইটিং তার সবচেয়ে কঠিন। এবং সেটা আমি চাইনিজদের সঙ্গে আমার কিছু মেলামেশা ছিল। কনফুসিয়াস ইনস্টিটিউট আছে এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ওটা প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হয়। তো সেখানে আমি থাকার ফলে আমি দেখেছি যে চাইনিজ দেখে, চাইনিজ শিখে লেখার মতো একেবারেই হয় না, 4 বছরেও কিছু হয় না। এরকম কঠিন একটা ভাষা এত কঠিন হতে পারে। ভাষা আমার মনে হয় না কেউ একাধিক ভাষায় সমানভাবে দক্ষ হতে পারেন। খুব বড় জোর 2টো ভাষায় দক্ষতা অর্জন করা যায়, কিংবা বেশি হলে 3টে ভাষায় দক্ষতা অর্জন করা যায়। কিন্তু আপনি এমন একজন লেখকও দেখাতে পারবেন না যিনি 2টো ভাষায় সমানভাবে লিখে বিখ্যাত হয়েছেন। মিল্টন, কিছু তার লেখা আছে ল্যাটিনে এবং বেশিরভাগ লেখা আছে ইংরেজিতে, কিন্তু তিনি ইংরেজিতে লেখার জন্য বিখ্যাত হয়েছেন, ল্যাটিনে লেখার জন্য তিনি বিখ্যাত হননি। একইভাবে ওই যে রাইটার, ওই যেটা পেলো আর কি, ওয়েটিং ফর গোডট, হ্যাঁ, তিনিও ফ্রেঞ্চে লিখেছেন, ফরাসি ভাষায় লিখেছেন, কিন্তু বেশিরভাগ লিখেছেন ইংরেজিতেই। অস্কার ওয়াইল্ড, তিনিও ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোতেই লিখেছেন, কিন্তু তাকে আমরা ইংলিশ রাইটার হিসেবেই চিনি। অতএব একটা ভাষা শিখে একটা ভাষারই মানে লেখা যায়, আয়ত্ত করা যায় সবচেয়ে ভালো, এবং সেইটাতে আমাদের স্টিক করে থাকা প্রয়োজন। সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনিও কিন্তু 2টো ভাষা লিখেছেন। আগলে এশিয়ান নামে তার একটা ইংরেজি বই আছে, একেবারেই ফ্লপ। হ্যাঁ, তিনি কিন্তু বেঁচে আছেন বাংলা ভাষার মাধ্যমেই। কেউই 2টো ভাষায় সমান দক্ষতা অর্জন করে আমরা কোরিয়ান ভাষা আমরা শিখতে পারি, কিন্তু শিখে আমার মনে হয় না 2-3 জেনারেশন, 4-5 জেনারেশন আমরা কোরিয়ান ভাষায় লিখে কেউ কিছু করতে পারবো, কিংবা কোরিয়ান ভাষা অরিজিনালি পড়ে সেটার থেকে অনুবাদ করতে গেলে আমাদের অনেক সময় দিতে, অনেক মানে জেনারেশনের পর জেনারেশন চলে যায়। আমরা বেসিক্যালি আমরা কিন্তু মনোলিঙ্গুয়াল। এমনি আমাদের যারা মানে এই এলিট সোসাইটি আছে তারা বাইলিঙ্গুয়াল হতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষ বেসিক্যালি মনোলিঙ্গুয়াল। আমরা
এক কালচার নিয়ে আছি, আমাদের বাঙালি কালচার, বাংলা ভাষা, এটা ভিত্তি করেই। তো এই বাঙালি ভাষার বাংলা কালচার এইটা নিয়ে এটাতেই আমরা উৎকর্ষ অর্জন করতে পারছি না। সে অর্থে বাংলা ভাষায় কথা বলে কত লোকে? প্রায় ৩৫ কোটি লোক সারা দুনিয়ায়। সেই ক্ষেত্রে বাংলার স্থান কিন্তু সপ্তমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় ৬,০০০ ভাষা এখনও বেঁচে আছে, অনেক ভাষা মরে যাচ্ছে। ওরাল এবং অরেচার এবং লিটারেচার মিলে ৬,০০০ ল্যাঙ্গুয়েজ কিংবা তারও বেশি আছে। অনেক ল্যাঙ্গুয়েজ শেষ মানুষটি যখন সেই ল্যাঙ্গুয়েজে কথা বলা বন্ধ করে দিচ্ছেন, মারা যাচ্ছেন, তখন সেই ল্যাঙ্গুয়েজটাও পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। এ ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ৬,০০০ এখনও। বাংলার স্থান কিন্তু অনেক উঁচুতে, ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বরে আছে বাংলা। তার মানে ৩৫ কোটি লোকে যে কথা বলছে তাতে আমরা সপ্তম স্থান অধিকার করে আছি। সবচেয়ে উঁচুতে আছে ইংরেজি, ইংরেজির ব্যবহারটা সবচেয়ে বেশি, নাম্বার ১। কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে, মাদার টাং হিসেবে চাইনিজ, কারণ চাইনিজদের তো সংখ্যা একেবারেই মানে ১০০ বিলিয়ন, ১৫০ কোটি, সরি। তো সেইভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বিশাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের প্রতিবেশী, একেবারে নিকট প্রতিবেশী, আমরা কিছুই জানি না। চাইনিজ ভাষা তো শিখিও নি কখনো। চাইনিজদের সম্পর্কে তাদের লিটারেচার কি, তাদের এত পুরনো সভ্যতা। আমাদের এখানকার অনেকেই গেছেন ওখানে, অতীশ দীপঙ্কর গেছেন, তিনি তিব্বত পর্যন্ত গেছেন, কিন্তু তিনি একজন স্কলার হিসেবে, চাইনিজ স্কলার হিসেবে তিনি বেশ বিখ্যাত হয়েছিলেন এবং তাকে চীনে খুব সম্মান করে, খুবই সম্মান করে। তার দেহাবশেষ তারা সংরক্ষণ করে রেখেছে। এই যে ১,০০০ বছর আগের যে ভদ্রলোক এখান থেকে মুন্সিগঞ্জ থেকে গেলেন তিব্বতে, তিনি বুদ্ধিজমের উপরে পড়াশোনা করলেন, তাকে সম্মান করে তিনি মারা গেলে তার দেহাবশেষ সেটা চীনারা, কিন্তু চীনারা খুবই মানে সংরক্ষণ করতে তারা খুবই পারদর্শী, সব কিছু তারা। আর এত কন্টিনিউইটি অফ সিভিলাইজেশন আর অন্য কোনো সিভিলাইজেশনে নাই। এত বছরের, প্রায় ৪,০০০ বছর ৫,০০০ বছরের সিভিলাইজেশন এবং কন্টিনিউয়াস সিভিলাইজেশন, কোনো ব্রেক নেই। এটা চাইনিজদের মধ্যে আছে। চাইনিজদেরই পেয়েছেন হচ্ছে এই জাপান, কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এরা হচ্ছে চাইনিজ সভ্যতারই এরা এক একটা বেনিফিশিয়ারিজ এবং তাদের আন্ডারেই ছিল। তা সাউথ কোরিয়ার ব্যাপারটা যে দেখছি যে তারা কলোনি ছিল, তারা জাপানের কলোনি ছিল, সেখান থেকে তারা স্বাধীনতা অর্জন করলো জাপানের পরাজয়ের পরে দ্বিতীয় মহাযুদ্ধের। সেখানে তারা ভাগ হয়ে গেল দুটো, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। নর্থ কোরিয়ার ইয়েটা নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং চীন, এই দুজন নর্থ কোরিয়ার উপরে প্রভাবটা বেশি। আর সাউথ কোরিয়াকে দখল করলো হচ্ছে এই পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, আমেরিকা। তো এইভাবে এই দুই কোরিয়া বিচ্ছিন্ন হয়ে আছে, দুই কোরিয়া পরস্পর বিরোধী অবস্থায় আছে। এদের সঙ্গে আমাদের কতটুকু মিল আমি বলতে পারি না। আমরাও ভাগ হয়েছি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ভাগ হয়েছে, ভারত ভাগ হয়েছে, আমরাও ডিভাইডেড এক্সপিরিয়েন্স সেসব আছে আমাদের। কিন্তু কোরিয়ানদের সঙ্গে সে অর্থে আমি জানি না কতটুকু আমরা তাদের সঙ্গে মানে আইডেন্টিফাই করতে পারি নিজেদের। তা সত্ত্বেও কোরিয়ানদের যে উন্নতি ভাষার এবং সাহিত্যের, তাদের নোবেল পুরস্কার প্রাপ্তিও হয়ে গেছে তাদের, সেই হিসেবে আমার তো মনে হয় যে কোরিয়ান সাহিত্যর যে করা হচ্ছে, প্রমোট বলবো না, এটাকে যে আমরা যে নারিশ করছি, বিশেষ করে উজান পাবলিকেশনস প্রথম, আই থিঙ্ক যে তারাই কোরিয়ান সাহিত্যকে এভাবে তারা অনুবাদের মাধ্যমে, অনুবাদ তো করতেই হবে, অনুবাদ ছাড়া কিছুই আমরা করতে পারি না। কারণ একজন লোকের পক্ষে আমি বললাম যে 2-3টে বেশি ভাষা শেখা সম্ভব না। তাই বলে কি আমরা পৃথিবীর অন্যান্য ভাষার এত ভাষা আছে, এত সাহিত্য আছে, সেসব আমরা কি জানবো না? অবশ্যই জানবো, কিন্তু সেসব আমাকে জানতে হবে ওই অনুবাদের মাধ্যমেই। সেই জন্য অনুবাদকে একটা বিশিষ্ট দেওয়া দরকার, একটা স্থান দেওয়া দরকার, যেন এই অনুবাদ
কে যে মর্যাদা দেওয়া দরকার, যেন অনুবাদ আমাদের এখানে আরও বেশি করে হয় এবং মূল ভাষা থেকে যেন হতে পারে। ওই অনুবাদ করতে গেলে আমি 2 প্রস্তর সরে যাচ্ছি মূল থেকে। হ্যাঁ, যতই আমি মূলটার যতই নিকটবর্তী হোক দ্বিতীয় অনুবাদটা, কিন্তু আমি যদি দ্বিতীয় অনুবাদ থেকে করি, দ্বিতীয় অনুবাদ বলতে আমি ইংরেজি থেকে কথা বলছি, ইংরেজি থেকে সাউথ কোরিয়ান লিটারেচার আমরা করছি, কিন্তু হলেও আমরা কিন্তু মূল সাউথ কোরিয়ান যে টেক্সটটা, সেই টেক্সট থেকে আমরা সরে যাচ্ছি। সেই জন্যে আমাদের এখানে আমরা বহু ভাষাভাষী জাতি নই। আগেও বলেছি, আমরা দুটো ভাষা জেনেই আমরা সন্তুষ্ট থাকি, কিন্তু আমাদের জনগোষ্ঠীর মধ্যে বহু ভাষাভাষী জনগোষ্ঠীর সৃষ্টি করতে হবে এবং সেই জন্য 2-3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ পর্যন্ত চলে যেতে পারে। কলকাতায় অনেকটা হয়েছে। কলকাতায় সরাসরি জাপানিজ থেকে, সরাসরি রাশিয়ান থেকে, সরাসরি জার্মান থেকে, সরাসরি ফ্রেঞ্চ থেকে ওরা কিন্তু বাংলায় করতে পারে। আমাদের এখানে এরকম লোকের সংখ্যা একেবারেই কম। আর আমাদের আরেকটা দুর্দশা, মানে দুঃখের কথা হচ্ছে, আমরা নিজেদের ঘরের পাশের এই সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে এত ভাষা আছে, 200টা ভাষা আছে ভারতের সাবকন্টিনেন্টে, এই 200 ভাষার মধ্যে আমরা কি জানি? কিছুই জানি না। মালায়ালামে প্রচুর ভালো ভালো লেখা আছে, আমাদের কোনো অ্যাক্সেস নেই সেখানে। তারপরে সিংহালিজ ভাষায়, তারপরে তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, এইসব ভাষায় ভালো ভালো রচনা আছে, লেখা আছে, কিন্তু আমাদের এখানে অনুবাদের সংখ্যা খুবই কম। শুধুমাত্র হিন্দি থেকে হয়তো কিছু আছে, উর্দু থেকে হয়তো কিছু আছে, কিন্তু গুজরাটি, মালায়ালাম এইসব থেকে কিছুই নেই। অতএব আমাদের পাড়া, মানে প্রতিবেশীকে আমরা জানতে পারি না। নেক্সট ডোর নেইবার, তাকে আমরা জানি না, তাদের সাহিত্য কি। তাদের সাহিত্য না জানলে তো জাতিটাকে, তাদের মনস্তত্ত্ব জানা যায় না। মন জানতে গেলে সাহিত্য জানা একেবারে এসেনশিয়াল, জানতেই হবে। ওটা ওই পলিটিক্যাল প্রোপাগান্ডা কিংবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সেইভাবে জানা যাবে না। একমাত্র সাহিত্যই পারে আপনাকে পটেনশিয়ালি ঋদ্ধ করতে, পটেনশিয়ালি রিচ করতে অন্য লোকে, অন্য জাতির কিংবা অন্য ভাষার সাহিত্যকে জানতে। তো আমার এইটুকুই বলার ছিল। আর এত বিদগ্ধ আলোচনা হয়েছে যে এসবের আমি ধারে কাছেও নেই, কারণ কোরিয়ান সাহিত্য সম্পর্কে আমার কোনো ধারণা সেই অর্থে ছিলই না। আমি একমাত্র সরস্বতী মোহাম্মদই আমাকে একটু আলোকিত করলেন, 2-4টা বই দিয়েছেন, এবং সেগুলি পড়ে আমার যেটুকু মনে হলো যে কোরিয়ান সাহিত্যের তারা ভেতরে অনেক বেশি মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো, সেগুলি তারা নিয়ে খুব ডিল করেন বেশি, এবং সেসব তারা যথেষ্ট ভালোভাবে তাদের সাহিত্যে ফুটিয়ে তুলতে পেরেছেন। তো যা আজকে আলোচনা করলেন চঞ্চল আশরাফ, তারপরে গৌরাঙ্গবাবু, তারপরে এই মণ্ডল, এরা অদ্ভুত সুন্দর এবং এত আপডেটেড নলেজ নিয়ে তারা আলোচনা করেছেন এবং পড়াশোনা করে এসছেন। এই জন্য আমি তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই, এবং আমি মনে করি যে এখান থেকে ফিরে যাচ্ছি আমি অনেক কিছু শূন্য হাতে এসেছিলাম, অনেক কিছু নিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।